আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আমি আজকে আবার কিছু লাইফ টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি আমার লাইফে 1991 টু 1996 ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম। স্কুল জীবনেও হরতাল পালনে সক্রিয়ভাবে যেতাম, বাট সেটা আসলে আলাদাভাবে কোনো আইডেন্টিটি নিয়ে না, জনগণের পক্ষে আমরা পিকেটিংয়ে নামতাম। কলেজে থাকতে আমি আসলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি বাংলাদেশ ছাত্রলীগ করেছি। তখন বিএনপি ক্ষমতায়, আমরা বিরোধী দলে ছিলাম। তখন আমার কাছে মনে হতো যে ওরা গণতন্ত্র নিয়ে কাজ করে। তখন আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার অবদানগুলো প্রচণ্ডভাবে বিশ্বাস করতাম। যাই হোক, পরবর্তীতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি লাইফে আমি পাওয়ার পলিটিক্সেই আসলে জড়াই, ফেয়ার পলিটিক্সের না। তো কাছে থেকে কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমার বিশ্বাসটা আমূলে বদলে দেয়। যেমন এর মাঝে একটা ঘটনা ছিল, যখন সে 95-এ বা 95-এর দিকে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উদ্যোগ নেয় ডাকসু ইলেকশন হবে। অবধারিতভাবে তখনও বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হলে, ছাত্র সংসদ নির্বাচন হলে ফুল প্যানেলে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করে। তার উপর আবার বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ কোনোভাবেই চায়নি এই ডাকসু ইলেকশন হোক। মজার ব্যাপার হলো, তার 15-20 দিন আগে মতিঝিল একটা সভা করে শেখ হাসিনা ছাত্রদের হাতে কলম বই খাতা তুলে দিয়ে বলেছিল বিএনপি এবং খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানায়, আর আমি আমার কর্মীদের খাতা কলম তুলে দিই পড়ালেখা করার জন্য। অথচ যখন ডাকসু ইলেকশনের ঘোষণা আসলো, তখন এই নেত্রী ধানমন্ডি 32-এ ঢাকা ইউনিভার্সিটির পাওয়ার পলিটিক্সের নেতাদের ডেকে বলল, নাম ধরেই বলেছে যে অপু, আমি চাই যে ডাকসু ইলেকশন হবে না, কেমনে হবে না সেটা তুমি জানো। ইনফ্যাক্ট সেই ডাকসু ইলেকশন হয় নাই, কারণ বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষক লাউঞ্জে গিয়ে 2 রাউন্ড গুলি করে শিক্ষকদের হুমকি দিয়ে এসেছে যে এই জাতীয় কোনো ইলেকশন হয় তাহলে লাশ পড়ে যাবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড গোপনে আদেশ আসে আর প্রকাশ্যে আসে বই খাতার মিথ্যে অভিনয়। আরেকটা ঘটনা আমার খুব মনে দাগ কেটেছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি যখন কোনো মিটিং করতো ঢাকা ইউনিভার্সিটিতে, তখন অবধারিতভাবে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে আমাদের ওই জায়গাটায় থাকতে হতো। তো ডাসের যে সড়ক গ্রিপটা আছে সেই জায়গাটাতে প্রোগ্রাম হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে সিআর দত্ত বলতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির তৎকালীন সভাপতি সিআর দত্ত বলতেছেন, যদি আর একটা হিন্দুর উপর হামলা হয়, আরেকটা হিন্দুর উপর নির্যাতন হয়, আরেকটা হিন্দুর উপর আঘাত আসে, তবে আমরা বাংলাদেশের মানচিত্রে হাত দিব। আমি তাজ্জব হয়ে গেলাম, একটা স্বাধীন দেশে একজন লোক এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে বলে হুমকি দিচ্ছে, এবং আমরা সেখানে প্রোটেকশন দিতে হচ্ছে। আমার জাস্ট বিশ্বাসগুলো তখন ভেঙে ছড়ে যাচ্ছিল। আরেকটা ঘটনা যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়, সেটা হলো যে জগন্নাথ হলে পুলিশি আক্রমণের পরের একটা ঘটনা। এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ডে বলে রাখতে হবে যে জগন্নাথ হলে সেদিন যে পুলিশের হামলা হয় সেটা কিন্তু সংখ্যালঘুর উপর হামলা ছিল না। তখনকার ক্ষমতাসীন বিএনপির হয়ে পুলিশ যখন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ায়, আমিও তাদের মধ্যে ছিলাম। আমরা শামসুন্নগর হলের যে পাশটা, যেদিক দিয়ে জগন্নাথ হলে ঢুকে, সেখান থেকে কিন্তু ছাত্রলীগের কর্মীরা পুলিশের দিকে শুধু ইট পাটকেল নয়, পুলিশকে আহত করার চেষ্টা নয়, গুলি অবর্ষণ করেছিল। তখন পুলিশ ধাওয়া যখন দেয়, তখন এই ছাত্রলীগের নেতাকর্মী আমরা সবাই জগন্নাথ হলে ঢুকে পড়ি, এবং এই জগন্নাথ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরার এবং পিটানোর যেই পার্ট, সেটার আসলে একটা অংশ হিসেবে সে জগন্নাথ হলে আসলে পুলিশ, যেহেতু ওদের উপর গুলিবর্ষণ করা হয়েছিল, ওরা অতিমাত্রায় একটু আক্রমণাত্মক ছিল। পরবর্তীতে সেটাকে এদেশের চেতনাবাজ মিডিয়াগুলো তুলে ধরেছে যে এখানে হিন্দু নির্যাতনের ব্যাপার ঘটেছে জগন্নাথ হলে, পুলিশ হিন্দুদের উপরে, হিন্দু ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তো এই ঘটনারও আরও 20 দিন 25 দিন পরে আমি জগন্নাথ হলে ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা জগন্নাথ হলে থাকতাম। জগন্নাথ হলে আমি ওখানে টং দোকানে বিকালে কলা রুটি খাবো, তখন দেখি একজন
ক্যামকর্ডার, ওই যে হাতে ছোট করা ভিডিও যে ক্যামকর্ডার, সেটা নিয়ে ও ভদ্রলোক কানাডা থাকে। তো উনি এসে আমাকে বলতেছে যে আচ্ছা আপনি পুলিশের নির্যাতনে সেদিনের ঘটনাটা একটু তুলে ধরেন। তো আমি আসলে যেটা বাস্তবে ঘটেছিল সেটা বর্ণনা করছিলাম, ওনার সেটা পছন্দ হচ্ছিল না। উনি আমাকে শিখিয়ে দিচ্ছে বলতে যে না ভাই এইভাবে বললে তো হবে না দাদা, আপনাকে বলতে হবে যে এই জগন্নাথলে হিন্দু ছাত্ররা থাকে, পুলিশ হিন্দু ছাত্রদের ও তাদের আইডেন্টিটির জন্য আপনার ভয়াবহভাবে নির্যাতন করেছে। আমি তাজ্জব হয়ে তাকায় থাকলাম, ভাই দেশের একটা নর্মাল ঘটনা সেটাকে অতিরঞ্জিত করে এরা নিয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে যে এদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এইরকম কিছু ঘটনার পরে আমি আসলে আমার যে সোকল্ড গণতন্ত্রের জন্য বলেন আর বঙ্গবন্ধু প্রেমের জন্য বলেন, আমার আসলে ওই বিশ্বাসটা থাকে না। এবং আমি বরাবরই বাংলাদেশকে ভালোবাসি। আমি আসলে দলান্দন, আমার দল একটাই, আমার দল হলো বাংলাদেশ। তো 1996-এ তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে মোটামুটি আমরা ডিসিশন নিয়ে নিই যে এই নোংরা পলিটিক্সে, এই মুনাফিক পলিটিক্সে, এই ধান্দাবাজির পলিটিক্সে আমরা থাকবো না। আমাদের তো ফাও খাওয়ার দরকার নেই। আমরা যে আদর্শের কথা ভেবেছিলাম সেই আদর্শ আসলে রাজনীতিতে নেই। তারপরে আমরা নির্বাচনের, আমরা জানি যে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসতেছে। আমরা যে দল করে গত 5 বছর রাজপথে নির্যাতিত হয়েছি, সে দল ক্ষমতায় আসবে, আমরা পাওয়ার পাবো, কিন্তু আমাদের ওই পাওয়ারের লোভ আমরা ত্যাগ করে আমরা পলিটিক্সে ছেড়ে দিই এবং তারপরে পড়ালেখা করি। বাকি সারা জীবন আসলে কোনো ধরনের পলিটিক্স আমি নিজে করি নি, আমার সাথের বন্ধুরাও করেন। আমরা ফুল গ্রুপটা রাজনীতি থেকে বের হয়ে আসি। আপনার ইভেন শুধুমাত্র দেশের জন্য 2011 থেকে ফেসবুকে লেখালেখির কারণে জীবনে যে ঝড় নিয়েছি এটা অনেকে চিন্তা করতে পারবেন না। এই যে এবারের যে গণসংগ্রাম, এবারের যে ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এটাকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমিও মাঝে মধ্যে বলি। এটা বলার একটা কারণ আছে, কারণ সে 2010 থেকে এই পর্যন্ত একবার আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তরে গিয়ে 1 ঘন্টা কথা বলে আসতে হয়েছে, কয়েকবার মুসলেকা দিতে হয়েছে ভারবালি, অনেকবার পোস্ট মুছাইছে কল করে। আর আমাদের আশেপাশে আওয়ামী লীগের হাইব্রিড এবং এমনি যে বন্ধুগুলো আসলে আওয়ামী লীগ করতো, অথবা যে বন্ধুদের আমরা 96 পর্যন্ত দেখেছি ঢাকা ইউনিভার্সিটির হলে ছাত্রদল করতে, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এরা রাতারাতি ছাত্রলীগের নেতা বনে যাওয়ার সেই 5-8টা সুবিধাভোগীরা, এরা সবাই মিলে কোনো একটা পোস্ট যদি দেশের জন্য লিখতাম, সেখানে এসে খুব বন্ধু সেজে আপনার প্রচ্ছন্ন হুমকি দিয়ে যেত, তৌহিদ এরকম করে লিখতেছ, এত সাহস দেখালে তো বিপদে পড়বি মামা, এগুলা লেখে না, এগুলা কিন্তু আইসিটি আইনে পড়ে। আসলে হচ্ছে হুমকি, নিজের কাছের বন্ধুরা পর্যন্ত হুমকি দিত। আমরা কখনোই স্বাধীন ছিলাম না। পোস্ট করতাম, লিখতাম, লিখে এডিট করতাম, এডিট করে অনলিমি করতাম অথবা মুছে দিতাম। কত পোস্ট লিখে মুছে দিয়েছি শুধুমাত্র বাক স্বাধীনতার অভাবে। তাইলে আমাদের তো আসলে স্বাধীনতা ছিল না। এই যে আজকে কথা বলতেছি, এই কথা বলার অধিকার আমাদের ফিরিয়ে দিয়েছে এবারের 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতায় বিজয়। সো এটা আমাদের জন্য ওই অর্থে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। আর সবাইকে এই স্বাধীনতা যুদ্ধের বিজয় সংগ্রামের শুভেচ্ছা। এবং আমাদের মাথায় রাখতে হবে, এই স্বাধীনতা অর্জন তখনই সফল হবে যখন আমরা আদর্শের ভিত্তিতে সমাধিকার, গণতন্ত্র এবং ন্যায় সমুন্নতর থেকে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, বিশ্বের বুকে মাথা উঁচু করে একটা দেশ বানাতে পারবো। আমাদের সবাইকে সে লক্ষ্যে কাজ করে যেতে হবে, নৈতিকভাবে, আদর্শগতভাবে, সৎ থেকে দেশকে ভালোবাসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।